আপনি আমাকে কিছু বড় মা সম্বন্ধে কিছু বলতে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেক দিনের কথা, কতটুকু মনে আছে জানি না, যখন যেটুকু মনে আছে তাই বলবো, বুঝলেন তো? এইটাই, কারণ বুঝতে তো বয়স হয়েছে, এই বয়সে আর কতটুকু স্মরণ থাকে। যাই হোক, এখন বলি যেটুকু মনে আসছে, যতদূর মনে পড়ে। মানে আমার দীক্ষা হয় 1944 সালে, বুঝলেন, এই পাবনা হিমায়তপুরে। আমি তো এই ঠাকুরের সামনে আমার পাঞ্জাব, মানে আমাদের দীক্ষা ব্যবস্থা হলো এই শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি আমার দীক্ষা দিয়েছে ঠাকুরের নির্দেশে। যেদিন দীক্ষা হয়, দীক্ষার পরের দিন আমাকে যিনি নিয়ে গেছিলেন নগেন কাকা, নগেননাথ দে, পরবর্তীকালে তিনি দেওঘরে আনন্দবাজারের দায়িত্বে ছিলেন। তিনি আমাকে শাসন করে, তিনি আমাকে নিয়ে যান এই দীক্ষার পরের দিনে। আমাকে বলছেন, কাকু চলো, বড় মাকে তো দেখো নেই, তাতে বড় মাকে প্রণাম করে রাখি, চলো। তা দুপুরের পরে আমরা বিকেলবেলার দিকে দুজনে গেছি বড় মা দেখি বারান্দায় বসে চাল বাচ্ছেন, চালের ভিতরে থাকে ঝুমকা দেওয়া, প্রণাম করে, কিন্তু মুখ দেখতে পারলাম না, ঝুমকায় ঢাকা। পাশে আমার বড় মেয়ে দুনিয়া সাধনাদি, সাধনাদি আর সাধনাদি যাই, খুব অসুস্থ। কিছুদিন আগে তার একটা মেয়ে এসে বড় মেয়ে, ছোটো মেয়ে হয়তো, তিনি খুব অসুস্থ। সবসময় বড় মা থেকে জ্ঞান তুই সবসময় জ্ঞান করি, আর ভালো লাগে না, ও মা বলছে। তা ঠিক আছে, এই শৈলেনকে ডাকতো, শৈলেনকে ডাক, শৈলেন ভট্টাচার্য, আমি আমারই শিখছি। তিনি খুব ভালো গান দেখতেন তখন, গানে গিয়ে ওই গান গেলে হয়তো ওখানটা শিখতে হবে। তাই একজন গেল, শৈলেন ডাকে। শৈলেন যখন আসেন তখন আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে, এই বৃষ্টির মধ্যে বৃষ্টিতে জল আসছে, এদিকে না বলুন। শৈলেন ডাকলেন, আর এখানে শৈলেনদা একটা গান গেছিলেন। আর আপনারা শৈলেনদা আরেকটা গান করেন, গান করতে আস্তে আস্তে ওনার মাইন্ড থেকে একবার কারণ তো তার কিছুদিন পরে আপনারা গেলুন চাকরি করলেন। বড় মাকে আবার প্রণাম করে চলে এলাম, কিন্তু মুখ দেখতে পাই না। এরপরে আমি পাবনায় অনেকবার গেছি, কিন্তু বড় মাকে প্রণাম করছি, কিন্তু কোনো মুখ দেখতে পাই না। সবসময় গোমঠায় ডাকা আসছে, যে দেখ কেমন আছি, ভালো আছে, আছে, কিন্তু মুখ দেখা যায় না, তো অদ্ভুত ধরনের চলছে। তারপরে দেওঘর যখন আছে, ঠাকুরের 1946-এ 1 সেপ্টেম্বর পাবনা থেকে আসে, দেওঘরে আছে 2 সেপ্টেম্বর। আর আমি তখন বার্মায় যাওয়া, আমি প্রস্তুত দিচ্ছি, বার্মা যাবো 46-এ ডিসেম্বরের মাঝামাঝি। আর 11 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মাঝামাঝি আমি ঠাকুরবাড়ি গেলাম, ঠাকুরকে প্রণাম করে আবার চলে গেলাম। সেদিন সকালবেলা দেওঘরে গেলাম, দেওঘরে নিয়েছে দেওঘরে, মানে আদি সৎসঙ্গে আমার দীক্ষিত ঠাকুর, মানে যাওয়ারও আগে একমাত্র উনি ছিলেন এখানে। একটা দোকান ছিল, ওই দোকান বাজারের মধ্যে। আর ঠাকুরের পাঞ্জাধারী আবার পাবনা তো ওনার একটা বাড়ি ছিল, সেখানে আমার বন্ধু থাকে। ঠাকুর যেহেতু চলে এলেন, ওরা সব পরিবারও চলে আসেন। আচ্ছা, আমরা গিয়ে ওনার বাড়িতে উঠতাম। আমি সেদিন গিয়ে ওনার বাড়িতে উঠেছি ডিসেম্বরের মাঝামাঝি গাড়ি। উনি আমার নিয়ে গেলে, আমি তো যাইনি দেওঘরে, এই প্রথম 46-এ ঠাকুর যার 2-3 মাস পরে গেলাম বড় বাংলো, গিয়েছিলাম ঠাকুর। এখন যখন অনেক বড় ঘর বাড়ি বেরিয়ে গেছে, তখন ওই বড় বাংলো, ওই যেটা ঠাকুর বাংলো, ওই একটা বাংলো ছিল। আর কোন ছিল, সামনে একটা আউট হাউস ছিল ওখানে। আর বাড়িটা বলে কাজমণি বকু, মাঝখানে একটা রাস্তা করে দিয়েছিল। আর ওই যে বট গাছটা আছে, বট গাছের নিচে
তো সকালবেলা গেছি, উনি একটা চেয়ারে বসে আছে, আর রোদে বইটা শীতের রোদ পড়ছে। সেই তো উনি ঠাকুরকে দিকে যাই হোক প্রণাম করলাম, যাওয়ারও অনুমতি নিলাম। ঠাকুর আমাকে বললেন দেখে শুনে যাই। ঠাকুর শিখলাম, সাড়ে 10টায় উঠে বললেন, আবার চলে এলেন বড় লোক। তখন সুরেন্দ্রকে চলো ভাই বড় মাকে প্রণাম করেন, বড় মাকে প্রণাম করলাম। তখন ওই বড়াল বাংলো মানে যেটাকে ঠাকুর বাংলো বলে, ওর পিছন দিকে একটা বারান্দা ছিল, সেই বারান্দায় তুলা উনুনে রান্না হতো। সেইতে রান্নাতে আর বড় মা ওই কী ভোগ টোক হবে গিয়ে ওখানে বসে চেয়ারে বসে তরকারি করতাম। আমরা তো গেলাম, সেদিন যাওয়ার পরে ট্রেনটা আমার প্রণাম করার ট্রেনটা বললে যাবে রেঙ্গুনে যাবে, আমরা প্রণাম করতেছি। আমাকে দিয়ে গেলেন কী করে যাবি, কেমন করে যাবি, কখন যাবি, প্রণাম করে আমরা একটু আসছি। সেই দিনে প্রথম বড় বড় মুখ দেখতে পারে খাইটা ঘুমটা পেতাম, সেই প্রথম দেখলাম। সেই তারপরে প্রণাম করে চলে আসছি। কিছু রাস্তা একটা লোক চাই দাদা ও সুরেন্দা আপনাকে ডাকছেন, বড় মা ডাকছেন। আমরা গেলাম, এই শোন তোরা এখানে ঠাকুরের ভোগ হবে, তোরা এখানে প্রসাদ নিয়ে যাবি, বুঝলি বস। সুরেন্দ্র চলো, আমরা একটা আম গাছের গোড়ায় বসলাম, ঠাকুর এই হলো স্নান হলো, ঠাকুর ভোগ টোক হওয়ার পরে আমাদের দুজনকে ডাকে, ডেকে ওই বারান্দায় ওই তাই না দুজন খেতে হতো। সে কি বুঝব, আর বড় মাছ তদারক করছেন। সেই আমার যতদূর মনে পড়ে সেই মুগ ডালে ফুলকপি দিয়ে রান্না, তারপরে আরও কিছু মনে নেই, তারপরে পায়েস টায়েস আমার মনে আছে একটু মনে আছে। আমার তো একটু আড়স করে খাচ্ছি, তুমি খাই নেই এরকম নিজেকে একটু ইয়ে হয়েছে। এই তুই তো লজ্জা করছিস রে, পেট করে খা, আবার কবে আনবি, এই সুরেনকে আরও দে, পেট করে খা, পেট করে খা। আর সেই দিনই প্রথম দেখলাম জবরদস্তি বড় মা এমন করে সেই তার সন্তানকে আমাকে ভাবতেই পারিনি যে জীবনে কোনোদিন সে বড় মা নিজেই এরকম করবে। সে এসে তারপরে বড় কিছু করে গেছে, আমার ভোগ করে গেছে, আমার বাইক থেকে ওনার করে চলে গেল। তারপরে দেড়বারতে আর একবার রেঙ্গুনি চলে গেছে। রেঙ্গুনিতে আসার পরে যখন 1.5 ভাগ হয়ে গেছে তখন আসলাম বাড়িতে। বাড়ির মা তখন খুলনা যায় বাড়িতে ছিল, আর বাড়িতে রেখে চলে গেছে। মাকে নিয়ে তখন তো মানে আমাদের বাড়িতে অ্যাটাক করার একটা সম্ভাবনা ছিল। আমার কয়েকটা বোন টোন ছিল, বলেই তো বোন ওদের বিয়েতে যাওয়া যায় না। আর আমাদের সব কিছু চন্দ্রের মা আমাদের সবাই ছিল, তারাই আমাদের বাড়ি রক্ষা করছিল। আমি আর আমার দাদা তখন বলে চাকরি করি। আমি চললাম, মাকে বললাম চলো ঠাকুর বাড়ি যাবো। মাকে নিয়ে মা আর আমার সর্দি ছিল, বিধবা তো ছোটো বাচ্চা ছিল, সেই সর্দি আমি আর মা আমরা চলে গেলাম কলকাতা হয়ে দেওঘর। দেওঘর থাকার পরে আমরা পুষেছি, পুষে ঠাকুর দেখে কে কেমন আছিস, ভালো আছিস, কেমন ছবি আছে। মাও প্রণাম করছে, মাঝে মাঝে তোদের পুঁটির মধ্যে কী আছে, মা বাড়িতে গাছ হয় বিভা শাক, তারপরে ওই বেতের আগা, বেতে দিয়ে আমার ঠাকুর যেগুলো পছন্দ করতেন, তারপরে শিমের ডাল আরও অনেক কিছু নিয়ে একটা তোফা তোফা মাল আনছি, যা বড় বউকে দিয়ে আগে। তারপরে মাথা গেছে, বড় মা একটা ঘর ছিল, সেই ঘরের ভিতর এখন তো বড় কিছু বিল্ডিং আছে, একটা ছোটো ঘরের মধ্যে রান্না বান্না তো বড় মা সেই ঘরের মধ্যে তার সংসার থেকে কী আনছি করবে। আরে বাবা ঠাকুর 4 দিন ধরে বলছে এই বিমা শাককে এখানে পাওয়া যায় না, কোথাও আরে আর বেঁচে রাজা ঠাকুর পছন্দ করছে এগুলো, আর মা একদম ভালোভাবে টানছে, জিজ্ঞেস করতে বাহ খুব যাচ্ছে। আর দেখতে ডাল এই যে শিমের ডাল আনছি, এগুলো নারকেল বাড়িতে অনেক নারকেল গেছে, মা নিতে পারি নারকেল, তবে সেই নারকেল দিয়ে রান্না করে খুব ভালো হয়। আর মা সবাই নেই জানতাম না। এমন সময় একটা লোক করতে গিয়ে 2টো নারকেল নিয়ে চলে আছে, এটা মা বড়কে দেখতে, মা বলছে দেখো কেমন ইয়ে গোগাতো এসে ঠাকুরকে বললো, বলার পরে ঠাকুরকে বলছেন যে মা বলছে আমার তো বাড়িতে 4-5টা অবিবাহিত মেয়ে আছে,
আমার বোন আছে, একটু ছোটো বোন আছে, একটু ছোটো বোনরা বিবাহিত দিতে মুসলমানদের নিয়ে কিছু থাকবো আপনি আর চেষ্টা করে বিয়ে তোরা সব করে আর দেখে বুঝলি এই দেখে চলে তবু তার পাবো খুঁজে চেষ্টা কর হয়ে যাবে। মা সেই বিশ্বাস নিয়ে গেছে এবং মানে 2-3 মাসের মধ্যে আমার সমস্ত বোনদের খুব ভালো ভালো জায়গা বিয়ে হয়ে গেল। অদ্ভুত, মানে বলা যায় না সেই আশীর্বাদ। তারপরে পরে আরও একবার আমাদের উপনয়ন হয়েছিল আমার 3 ভাইয়ের দেওঘরে। উপনয়নের এর সময় সত্যিদের পূজা করছিলাম। এবং তার আগে আমি রেঙ্গুনে থাকতে আমি পূজা করতে চাই, দাদারা তো এই দেশে থাকে, দাদা আমার ছোটো ভাই। ও আসার সময় বললাম উপনয়নের বেলায় ঠাকুরকে কী দেবো, তা একটা সিঙ্গাপুরে গেছিলাম। তা সিঙ্গাপুরে তখন একটা দোকানে দেখলাম এই চন্দন কাঠের পাখা, তার মানে জাপানি মেয়েরা ব্যবহার করে, যে ফোল্ডিং থাকে এবং এত অদ্ভুত গন্ধ। সেই আমার ঠাকুরকে এটা দিয়ে দেবো, একটা কাজ থেকে করা ছিল, সেটা নিয়ে আসেন। উপনয়ন হয়ে যাওয়ার পরে আমাদের গোসাই বাবা সচিনের গোস্বামী আমাদের উপনয়ন দেখলেন, ওনার বাড়িতে ছিলাম। আমাদের 10 দিনের দিন আমাদের ঠাকুর দেখতে দিয়ে গেলাম। বিকেলবেলায় আমার গোসাইটা নিয়ে গেলাম, গোসাইকে বললাম গোসাই বাবা একটু ঠাকুরকে দেবো। ঠাকুর বাহ ভারী সুন্দর দেবে। গোসাই বাবা নিয়ে ঠাকুর বসে আছেন বড়াল বাংলায় বারান্দায়, আমরা গেলাম 3 বার মিলে। গোসাই বাবা ঠাকুরকে বলছেন ঠাকুর কালী, আমার গাড়ি বলে ডাকেন, কালী বারমার থেকে দেখুন আপনার জন্য কি নিয়েছি, কি সুন্দর একটা পাখা, খুলে ঠাকুরের নাচের কাছে দিতে গেছে। রাখেন রাখেন গোসাই বাবা, গোসাইদা রাখেন রাখেন, আর এটা তো মেয়েরা ব্যবহার করে, আপনি আমাকে কেন দিচ্ছেন? সত্যি আমি খেয়াল নেই, যখনই মেয়েরা ওগুলো ব্যবহার করে সেই তো, তাই তো যেমন বড় বউকে দিয়ে আসেন, হ্যাঁ ওটা বড় বউ কাজ। গোসাই বাবা তুই গেছে, আমি তখন হঠাৎ ঠাকুর আমাদের খুশি করার জন্য দেখি কেমন জিনিসটা দিয়ে বাহ আর সুন্দর গা দিয়ে আমার বড়ো মাকে গেলাম, বড়ো মা রেখে দিলাম। আমার সেই থেকে মনে একটা খরচা লাগলো, আর বড়ো মার জন্য একটা নিয়ে যাবো। পরের বছর থেকে আর একটা ওরকম নিয়ে আমি আসলাম। আসার সময় মারমার দেশে একটা ছাতা মেয়েরা ব্যবহার করে, লেডিস ছাতা, তারপর মারমার বিখ্যাত সাবিনা চাল আরও কী যেন আমি নিয়ে আসলাম ঠাকুরকে যাওয়ার জন্য। এসে দেখি উৎসব আরও তখন পয়লা বৈশাখ উৎসব তখন শুরু হয়ে গেছে। ভিড়, বড় মাঠে অসুস্থ। এখন যেখানে ওই কী বলে ওখানে ডালিম গাছ ছিল, এখন যেখানে লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, যে ঘরটা মানে বিভিন্ন একটা ফাঁকা জায়গা ছিল, একটা ডালিম গাছ ছিল। আর মাঝে মাঝে বড় মা সন্ধ্যে করে ওইখানে বসতেন। জ্যোৎস্না রাত, বড় মাঠে অসুস্থ, সেইখানে বসতেন। আর চারিদিক দিয়ে কেউ না যায়, দুটিতে লোকে দেখছে। কিন্তু আমি যে বড় মাছ ওসব নিয়ে দেবো, বড় মাছ ওইটা দেবো আর চাল দেবো, একদম একটু কিছুতে ঢুকতে দিচ্ছে না আমাকে। না বড় মাছ অসুস্থ যাবেন না, আমি মহা মুশকিল, আমি নিয়ে আসছি এগুলো আর দেন আমার ওই গোয়ারি দিয়ে এখানে যা বলে আর সবাই। আমার চুপচাপ বসে কিছু সময় দেখে চলে গেছে ওখান থেকে। আর আমি পথ করে ঢুকে গেছি, ঢুকে গিয়ে বড়কে প্রণাম করে, জায়গাটা একটু অন্ধকার, দূরে একটা ছোট্ট লাইট জ্বলছে। আর বললাম বড় মা একটা গেছি, চন্দন কাঠের পাখা আছে এখন। এই তুই যে গতবার আমাকে যে তারা দিয়ে গেলি না, সেটা কিন্তু আমি এখনও ব্যবহার করে যাই, বাহ ভালো সুন্দর করে তুই গেছি সেটা। আমি যে সেই লোক, অন্ধকারে কী করে দেখলে, আমার মুখও দেখা যাচ্ছে না। আর উনি কী করে বুঝলেন আমি কত লোকে আসে, কত লোকে নিয়ে আসে, আসতে পারে যে কোনো লোকে, কিন্তু আমি যে পার্টিকুলার লোক একেবারে সেই ইচ্ছের সঙ্গে যুক্ত। তারপরে ধরুন মাঝে মাঝে যাই এই বড় মাছ ঘুরে একবার বড় মাছ অনেক কথা মনে পড়ে। সেই একবার আমি হ্যাঁ বলুন। গরমকালে বুঝলেন, তখন ওখানে অত প্রাচুর্য হয়নি আমার ঠাকুর বাড়িতে। ওই ইলেকট্রিক লাইন এসছে, ফ্যান ট্যান চলে, 2-1, অত ঘর বাড়ি হয়নি। তার ঠাকুর একটু বিকেলবেলা সন্ধ্যের পরে, গরমের সময় তো
বাইরে বসছে, আর তার উপরে একটা কী বলবে, একটা কাঠের পোলের পরে একটা ইলেকট্রিকের ভাল্ব দেওয়া আছে। আগেরকার দিনের ভাল্ব জ্বলছে, নিচ্ছে জ্বলছে, নিচ্ছে জ্বলছে, নিচ্ছে জ্বলছে। ঠাকুরের খুব অসুখ হচ্ছে, মানে ওখানে ইয়ে আছে, অনেকে আছে দূরে বসে আছে, রাত্রে করে দেখি সুন্দর বাইরে হাওয়া খাচ্ছেন। কিছুক্ষণ পরে সবাই আসছে, হ্যাঁ এই ভাবটা এরকম করছে, এটাকে কেউ চায় না, ঠাকুরের কি অসুবিধা হচ্ছে, কেউ কিন্তু ই করছে না, যে আসে সেই কারণে এটা নিবেই দেওয়া উচিত, কেউ কিনে কিছু নেই বলে বলে চলে যাচ্ছে, সবাই সব দাম করে বলে যাচ্ছে। ঠাকুর বড় মা পাশে বসে আছে, দেখতে কেউ কিছু করছে না। ঠাকুর একটু অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে। এই একটা ওইখান থেকে মইটা নিয়ে আইতো, নিয়ে আসে এই মইটা ধর, এটে বড় মা থপ থপ হয়ে গিয়েছে, উঠেছে, উঠে গিয়ে উঠতেই থাকছে, এই না 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 বাবা উঠবেন না, উঠবেন না। তখন উঠে একদম গিয়ে বেরিয়ে, অথচ বড় মা একদম লক্ষ্য করলেন যে কেউ কিছু করছে না, তখন বড় মা দেয় যে আমি দিয়ে দেয়। সে বড় মাকে চেনা। আর একবার বড় মা ওই একটা ঘটনা বলছি, দেখেন ঠাকুর যখন এদেশে আসলেন তখন আমাদের দেওঘরে মানে এত প্রাইভেট ছিল না, ছিল না, জলে খুব কষ্ট, এবার গরমকাল, অর্থাৎ এক বছর কি 2 বছর পরে ঘটনা, আমার ঠিক সালটা মনে নেই। সেই 34 মাসটা সবে, বৈশাখ মাসের প্রথম দিকে থেকে কুয়োতে কোথাও জল নেই, এখনকার কিছু হয়, তখন আরও কষ্ট ছিল। এই সময় আমাদের সবসময় কিছু কর্মকর্তা যারা, তারা ঠাকুরকে বলছেন, ঠাকুর আমরা তো পাবনা তো চলে এলাম, তো পাবনায় তো অনেক জিনিসপত্র আমাদের ওই করে যায়, কিছু কিছু জিনিস নিয়ে আসি। তখন কিন্তু আনা যেত, মানে এত কড়াকড়ি হয়নি, 1 বছর তো ঘটনা আনা যেত কোনো। ঠাকুর কিছু মত দিলেন না, ও থাক দেখা যাবে, ও থাক। সবাই বলছে এত কষ্ট করে করলাম, অত জিনিসপত্র কিছু নিয়ে আসি। তারপরে ঠাকুর তো কিছু দাম দিই না, শেষ সময় কী করলো যে কিছু কিছু দামি রেকর্ডপত্রগুলো অন্তত নিয়ে আসি। তার রেকর্ডপত্র সব নিয়ে আসলো, ঠাকুরে না জানায়, ঠাকুরে জানানো হয়নি, হ্যাঁ ঠাকুর না জানায়। তখন আমাদের সৎসঙ্গে মেইন কর্মকর্তা ছিলেন ঠাকুরের মেজে হয় আমাদের ঠেকুদা, হ্যাঁ ঠেকুদাকে ঠাকুর তাকে সর্বদিনে দিয়েছিলেন, 3 বার উঠিয়েছিলেন, বুদ্ধি বেকারা সব জিনিসপত্র নিয়ে আসলো। এনে এখন যেটা মনোময়ী দাম, ওটার দাম ছিল ওয়েস্ট এন্ড, এখন বড় বাড়ি ছিল না, ছোটো বাড়ি। ওই ঢুকে যে বাদিকের যে ঘরটা, ওই ঘরের মধ্যে সব রেখে একটা তালা রেখে দিল, ঠাকুরকে না দাঁড়ায়। ঠিক আছে, ঠাকুর মাঝে মাঝে ওই ওয়েস্ট এন্ড হাউস মানে বনবাড়ি ধামের ওই যে মাঠটা আছে, ওখানে বিকেলবেলা বসেন, বসে বসে তিনি বলেন যে ওই ঘরটা তালা মারা কেন? কেউ কিছু বলে না, সবাই জানে, কেউ কিছু বলে না। আচ্ছা তালা মারা কেন? কেউ বলে না। 1 দিন 2 দিন 3 কয়েকদিন বলেছে। হঠাৎ একদিন দুপুরবেলায় কেন জানি না কী ব্যাপারে ওই ঘরটায় আগুন লেগে গেছে। আগুন লাগিয়েছে, লাগার সঙ্গে সঙ্গে পুড়ে শেষ। তালা যে খুলবে, চাবি যে কার কাছে, চাবি হাতেটা পুড়ে সব শেষ হয়ে গেছে। অনেক চেষ্টা চরিত্র করে জল টল ঢেলে ডুলে ভেঙে তালা ভেঙে দিলেন, যখন দিলে সব শেষ হয়ে গেছে, সব কাগজপত্র তো পড়া করে সব শেষ। ঠাকুর ওনার বঙ্গলে শুয়ে আসেন, সে ডুবুরি খেয়ে, আর যখন আগুন লাগলো খাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়লেন। আর যখন আগুন শেষ হয়ে গেছে বিকেলবেলা, তখন প্রায় 4টে বাজে, ওরা চেষ্টা করে পায়নি, জল নেই, অনেক দূর জল আনতে টানতে ঘুরতে সব হয়ে গেছে। হ্যাঁ, তারপরে বলছে ওরা সব ঠাকুর বাড়ির সামনে যাচ্ছে, সব হাতে বালতি, তারপর দড়ি, বেকার গামছা, ক্লান্ত শান্ত হয়ে সব যাচ্ছে। বলছে বড় বউ এরা এই এত ছুটাছুটি করে যাচ্ছে, এদিকে হাতে বালতি গালতি নিয়ে কোন দিকে যাচ্ছে, এটা কি আসলে না, এটা কী হয়েছে? বড় বউ কিন্তু সব জানে, ওদের যে আনিছে নেই সেটাও বড় মা জানতেন, যে এটা কি লেগেছে, আগুন লেগে যায়। বড় বউ যাচ্ছে কোথেকে?
তখন বড় মা আক্ষেপ করে মনে যেতে নিজেকে বলছেন, উনি আর কিছুই জানেন না। যখন আগুন লাগলো ঠিক তখন শুনলেন, আগুন লাগুন দেখো শ্বাস হয়ে গেল, তখন উনি ঘুমিয়ে তুলে এই মানুষটার সঙ্গে আমি ঘর করলাম, আমি কিছুই চিনতে পারলাম না, আমি কিছুই বুঝতে পারলাম এই লোকটাকে। হ্যাঁ, তাই হোক পরে একদিন বিকেলবেলা ঘরটা রিপেয়ারটা হচ্ছে, বড় ঘরটা বলছে ওখানে কি রিপেয়ারটার হয়, ওটা চুনকাম হচ্ছে ভালো ভালো। কারণ ওই ঘরটায় এক সময় আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রমোদ দা, তার টিভি হয়েছিল, তখন একদিন টিভি খুব যেত, তাকে ওই ঘর কিছু থাকতে দিয়েছিল। তা থাকতে আবার একটু চলে গেছেন ওখান থেকে, ঘরটা আর রেজিস্ট্রেশন করা হয়নি। হ্যাঁ, থাকবে খুব ভালো ভালো ওই ঘরে ওই চুনকাম কেন, কারণ ও তো একটা টিভি লুকি ছিল তো, এখন ভালো হবে ভালো হবে সব জানেন, কিন্তু সবাই হাসা দেখে নিয়ে কিছু জানেন। বড় মাকে বোঝা মুশকিল। একবারই দেখি আদিনাথ মজুমদার বলে একজন সরকারি কর্মী ছিলেন, নোয়াখালীর বাড়ি ছিল, তিনি এই জায়গা জমি টমি সব এসব দেখাশোনা করতেন। পাবনায় যখন আসেন তখন পূজা তাকে নিয়োজিত করলে, তুই এই জায়গায় থাকবি, ওই জায়গা জমি দেখাশোনা করবি, যা আছে সে থাকে থাকবে। তিনি ওই খেপুজার নির্দেশেই হোক জানি না, তার নির্দেশে ও কিছু জমি টমি বেশি দিচ্ছে। খবরটা এসছে তখন বড় মা একদিন জিজ্ঞাসা হচ্ছে, আদিনাথ তুই এই যে জমিটা বেশি ঠাকুরের অনুমতি নিছিস? না আমি নেই, আমি তো মেজে কাকা বলছি, মেজে কাকার তো কাছে বলছে মেজে কাকা অনুমতি দিয়ে এটা বেশি দিচ্ছি। আমি ঠাকুরের অনুমতি নিষেধ না, আমি তো মনে হয় ঠাকুর পরিবারে একজনকে নিজেই তো হয়ে গেল। কী বললি এই শোন, ওই ঠাকুরের কড়ি আঙুলের নখের যোগ্য আমরা কেউ না, ঠাকুরের সঙ্গে তুলনা করিস, আমরা কেউ ওই ঠাকুরের কড়ি আঙুলের নখের যোগ্যতা না তুলনা করিস। সেদিন আমি জানাচ্ছিলাম কী বলবো, মানে আর ঠাকুরের একেবারে অন্তরঙ্গ কেমন জানেন। একদিন এক দাদা কয়েকদিন ধরে আসেন, তা বাড়িতে তার বোর সঙ্গে খুব ঝড় হয়, এই যে বলছেন নামটা ভুলে গেলাম, কি বিভূতি না কি বলছে, ঠাকুর এখানে বসে টসে বাড়িতে যায় দুপুরবেলায়, বউর সঙ্গে কষো হয়, এটি হয়। তারপরে কী করছে, রেগে টেগে বউকে এক থাপ্পড় মারছে বিভূতি বাড়িতে। বিকেলবেলা ঠাকুরের কাছে বসে, বড় ভক্ত, যেই ঠাকুরের কাছে আসছে ঠাকুর মুখ ফিরেছে, ঠাকুরের প্রণাম করতে যায়, এই দিকে মুখ ফিরেছে, এসে মুখ ফিরেছে, সে চেষ্টা করছে ই করার জন্য, কিছু বলে বড় মার ঘরে ঠাকুর চলে গেছে, সেও গেছে ওখানে। এই তো বড় বউ, আমি কী করলাম, তোমাকে থাপ্পড় মেরেছি? হ্যাঁ, হাওয়া করে কান্তান করছে। রাত এই যে সে দুপুরবেলা তার বউকে থাপ্পড় মেরেছে, ঠাকুর বুঝতে পেরে ওর প্রণাম না নিয়ে বড় ভার কাছে গিয়ে বলে, বড় বউ আমি কি কোনো থাপ্পড় মারছি? তুমি থাপ্পড় মারবা কি? আমাদের কোনো তোমাকে, তুমি তোমার ওখানে কিছু বলো নি, কোনো কিছু নেই। তা একটা লোক বাড়িতে এসছে, এসে দেখছে যে ঠাকুর বোধহয় বড় মার আমার কে খাবো, ও বড় বউ জানে, আমি বেরো বড় বউ কি বড় কী বলে স্ত্রয়ী, বড় বউ গাড়ি থাকে না, বড় বউ দিয়ে, তাহলে আমরা ঠাকুরকে শেষ দিয়ে যাবে। আর যা বাড়িতে বউর সঙ্গে দৌড়া ভালো লাগে না, ঠাকুরকে ছিল চলে গেছে, যা এখানে থাকবে। স্টেশনে গেছে, স্টেশনে কি জানি কি গাড়ি ফেল করছে, আবার চলে যাচ্ছে। বড় বউ দুপুরবেলায়, বড় বউ একটা হারিকেন আনো তো, একটা হারিকেন জ্বালা নিয়ে আসো তো।
বড় মাছ থেকে কোনো ইয়ে নেই, কোনো রকম একটা হারিকেন জ্বালিয়ে নিয়ে এসেছি। আমাদের সাধারণত বলছে দুপুরবেলা হারিকেন জ্বালায় কী হবে, হ্যাঁ নিয়ে এসেছি হারিকেন। তখন বলছি তুমি যে নিয়ে আসলে জিজ্ঞাসা করলেন না, কেন জিজ্ঞাসা করবো? তুমি বলেছ, আমি নিয়ে এসেছি, আমার কোনো প্রশ্নই নেই। বলে যে কেন আমি প্রশ্ন করবো? কোনো প্রশ্নের উত্তরে রাখি কী কেন জন্য বলেছ, আমি লোকটা বুঝে দায়িত্ব। তাই স্বামীর ব্যক্তিত্ব থাকলে বউ প্রথমেই তাই হয়। তা আমার দুটো কোনো ব্যক্তিত্ব হাবকের কাঁচে ঠাকুর, আমি তো এটা বুঝতে পারি না, আমি তো মনে করি আপনি খুব বুঝতে পারেন যে তার আপনার ভিতরে যে ইয়ে ব্যক্তিত্ব সেই জন্যই যে করে, আমার তো নেই, তা আমার একটা কান্নাকাটি করতে চলে যাচ্ছে। বড় মার কথা বলতে গেলে একটা কথা মনে পড়ে, আমি তখন দুর্গাপুরে চাকরি করি। একটা নগেনদা একজন দাদা ছিলেন, তিনি একদিন বলে আমার ভাগ্নের বউকে দীক্ষা দিতে হবে, চলেন। আমি একজন থাকি, দুজন নিয়ে গেছি। নিয়ে গিয়ে ও দীক্ষা দেওয়ার সময় ওনার বউ আর দীক্ষা নেবে না। তখন আমি বললেন হ্যাঁ ভালো, যতজন জল করলো না, তারপরে ওনার ছেলেকে দীক্ষা দিয়ে দিলাম, ওনার বাইরে দীক্ষা দিলাম। দীক্ষা হওয়ার পরে ও সে দীক্ষার ওখানে বসবে, তা বলছে না, দীক্ষা যারা নেয় না তাদের দেখা উচিত, তুমি বাইরে বসে। তা খুব চেষ্টা করেও পারল না। এখন জানলা ফাঁক দিয়ে দেখছে কী করি, বসে উঠে চক্রপটের সামনে তাকে দীক্ষা দিতে বলল। চক্রের সামনে ওকে সে ডেকে বেরিয়ে এসে আর কিছু বললো, দীক্ষা দিয়ে চলে গেল। সপ্তাহখানেক পরে নগেন দেশে বলছে, দাদা ভাগ্নে বউ দীক্ষা লইবে, হ্যাঁ আপনি যাবেন? মানে আমাকে উল্টো পাল্টা অনেক কিছু বলেছিল বউটা, মানে আঘাত দিয়ে কথা বলছে ঠাকুর সম্বন্ধে। আমি আর ভাবলাম যে ঠিক আছে যাই, যখন বলছে পাঞ্জা নিয়ে গেলাম। যাওয়ার পরে তো বলছে, দাদা আমি দীক্ষা নিতে রাজি আছি, বুঝলেন, সেই ঘরে কিন্তু অন্য কেউ ঢুকতে পারবে না, আপনি আর আমি ছাড়া কেউ ঢুকবে না। আমি বললাম যে দীক্ষিত যারা তা থাকতে পারে, অদীক্ষিত তো না। ঠিক আছে দীক্ষিত, ও স্বামী যেন না থাকে। আমি বললাম ওর স্বামী থাকাটাই ভালো, গান শুনবে, হ্যাঁ একটু মানছি না, সেটা সে তো কিছুতেই এর জন্য। তা আমি তখন করে তারপর কি আমি বলছিলাম চলে আসিনি, ওর সব তখন তারা বলছে যে বলছে দাদা দীক্ষা চলিয়ে যায়, হ্যাঁ বাংলার মানুষ তো দীক্ষা হয়ে যায়, দীক্ষাটা হইলেই হইল, হ্যাঁ দেন আপনি দীক্ষা দিয়ে দেন। আর বেশি করে ঢুকছে, দরজা বন্ধ করে যেই চক্রপট সামনে আমি তাকে বললাম টাকাতে, সেই হাতে জল টল দিয়ে আসমান করে চক্রপটের টাকা। এবার আমি বুঝলাম একটা কথা বলার সঙ্গে সঙ্গে একবার আমাকে জড়িয়েছে, ওরে বাবা রে বাবা, রে বাবা রে বাবা, আরে কী রে বাবা। আমি তো মহামুশকিল করে নাম করছি, তখন নাম করতে করতে হাত থেকে সরাই দিয়ে কোনো তাড়াতাড়ি কাজটা ছেড়ে বেরোয় এসে হাউ হাউ করে কাঁদতে গেছে। স্বামী ছিল ওর পা জোড়ায় হাউ হাউ করে কাঁদতে গেছে, আমি কী করছি আমার জীবনে। মানে স্বামী স্ত্রীর সঙ্গে মিল নেই, না বউটা একটু বহির্মুখী, বাইরে বাইরে অনেক ঘটনা হবে সংসারে। কী কান্নাকাটি, বাপে বাপ, স্বামীও কাঁদে ও কাঁদে দুজনে। তখন নগেনদা বলছে, এইবার ঠিক হইল, বুঝলে, ঠাকুর ক্ষমা করলো তোমাদের দুজনকে, হ্যাঁ এখন ঠাকুরের নীতিবিধি চলো, রীতি যেভাবে বলে এইভাবে চলবা তোমরা, বুঝলে। তারপরে তার একটা সেল হয়েছে, খাওয়া টাওয়া অনেক বছর হয়ে গেছে, 1 বছর 2 বছর হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়েছে। তা বলে সেলটা ঠিক এখন হয়নি। তা বলছে আমরা ঠাকুর বাড়ি যাবো, ঠাকুর দর্শন, চলো। আমি গেলাম, আমি সবাই। বড় আমার তখন একটু অসুস্থ, উনি তখন ওই ঘরগুলো থাকতেন, ওই যে কী বলে জামতলা পার হয়ে ডান দিকে একটা ঘর হবে না, ওই একটা ডান দিকে একটা ঘর থাকতো। আর ওই মায়েদের সঙ্গে ওই লুডো খেলতেন, অসুস্থ খেলতেন। তা আমি ওই মাঝে
মাটাকে দিয়ে গেছে, বাচ্চা করে আসে এই চলো। তুমি আমার সঙ্গে সঙ্গে এক কথা বলবো না, আমি জানি বড় মার খুব সেন্সিটিভ। আমি উঠতে একটু উপরে উঠতে সিঁড়ি উঠতে দেখেছেন তো টাইম থেকে 12 টাকা আসছে সিঁড়ি গেছে, সিঁড়ি উঠে যে দাঁড়িয়ে বড় মা হয়তো তাকে আছে পুরোনো সন্ধান, কী খবর কখন আসছি রে বলে ঈশ্বরে ও উঠেছে। বড় মা এই সঙ্গে আমার এই মাটি এসে ভিড়ে ওরে 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 বলা পড়ে গেছে। কে? বড় মা ওই মেয়েটাই দেখে ও ও এসে ও ওইছে যেহেতু আচ্ছা আচ্ছা, মানে বহির্মূর্তি মেয়ে খুব অনেক হ্যাঁ হ্যাঁ, এমন ইয়ে ওখানে দেখেছো কাকে নিয়েছি কাকে নিয়েছি ওকে নিয়েছি পাশে মায়েরা যারা আছে তারা তো আমরা ধরবে, জানেন তো জেনে গেলে এসে আলোকে এই আমি ছোট ওটা নিয়ে আমি একবার সবাই বাড়িতে বেরিয়ে দেশেও চলে গেলাম। মানে বড়মার সেন্সেস করে গেছে, মানে কতখানি সেন্সেটিভ দুটো আপনি এর বিশ্বাস প্রসাদ তার কাছে ইয়েছে দেখলাম দেখুন কত তার ইয়ে ছিল। কেননা ঠাকুর যখন অসুস্থ হয়ে নামতালা করে অসুস্থ হয়ে মানে 1 বছর মতন ছিলেন, নামতালা করে তখন কতগুলো ইয়ারগুলো দেখাই দিচ্ছিল গরমের সময় মে মাসটা করে, আর ওগুলো ঠান্ডা যে বাইরে আসে প্রচণ্ড গরম, তেমনি সকালবেলা দুপুরবেলায় ওই করতে বেড়ে যাবে ইয়েতে ওই বড় বাংলার যদি ঘরটা শাসনটা সাবু বাংলা দুপুরবেলা যেই বেরিয়ে আসছে ঠান্ডার থেকে গরম লাগার সঙ্গে রাত টান তুলছে পড়াশোনা ঠাকুর তুলছে। এই যে ঠাকুর প্যারালাইসিস হয়ে গেল পরে 1 বছর ঠাকুরের জ্ঞান হচ্ছে না থেকে 3 দিন না কয়েকদিন বেড়ে ঠাকুর বড় মাল কয়েকদিন না খেয়েছিল ঠাকুরকে ধরে ধরে খালি 3 দিন না কি 3 দিন না খেয়ে খালি ঠাকুর বন্ধ করে তারপর একটা আস্তে আস্তে ভালো 1 বছরের ভালো অনেক ঘটনা মনে করতে পারছি। একবারে দেখি এক ঋত্বিক দেবতা তখনকার দিনে ওই অনুলোম বিবাহ একটা ঠাকুর যারা একটু ব্রাহ্মণ বেশি করে ব্রাহ্মণ যারা তারা বউ আছে 2,000 টাকা দিয়ে আনতে হয় না, অনেকের বিয়ে করে তারা ছিলেন অধিকাংশ হয়েছে তারা জানেন। কিন্তু তার ফল কিন্তু ঠাকুর যে কারণে বললেন সুসন্তানের জন্য বা শরীরের জন্য অনুলোম বিয়ের সেদিকে না গিয়ে খুশি মতো বিয়ে করে বিচার দিল, তোমরা খুব প্রচলন করলো অনুলোম বিবাহের দিয়ে অনেক সংসারে খুব অশান্তি দারুণ অশান্তি সব দেশে নালিশ করে, বড় মা দেশে নালিশ করে বড় মা আমার সংসারে কি অশান্তি কি হয় অতি অসুস্থ করা কিছু হয়ে যাচ্ছে এটা সত্তা তার 3-4টে ছেলে নিয়ে আসে তবুও সে আর একটা বিয়ে নিয়ে আসছে এই সংসারে যেহেতু। তারপরে কারো আছে ব্রাহ্মণ তারা অব্রাহ্মণের মেয়ে ঘরে ঢুকছে রান্নাঘরে ঢুকছে না, অনেক ঘটনা আছে ঠাকুর তো শুনেছেন। তারপরে একটা বলে ফেলে আমি কী বলতে কী বললাম শেষ করতে গেলাম তারপরে কিন্তু এর একটা এফেক্ট হলো কিছু কিছু কর্মী যারা সাধারণ কর্মী তাদের কী করে একটা ওই যায় যা হয় তার আমাদের দেওঘরে থাকে তার একটা পরিবার আছে 4টে ছেলে টেলে আসে বাচ্চারা খেতে দিতে পায় না কোনো নিয়ে যায় তিনি গেছেন কোথায় করে ওই কারণে ছেলেটিকে বিয়ে করে নিয়ে চলে আসছে। আসার সঙ্গে সঙ্গে স্টেশনে আসছে খবর পেয়ে গেছে আসছে আর ছেলেরা বড় হয়েছে লাঠি ঠাঙ্গা নিয়ে বাবাকে আসবে না ঠিক আছে। আমাদের কীর্তন মানুষ তখন হতো ওই এখানে কী বলে ওই মনোময়ী ধামের যে ঘরটা দিয়ে কীর্তনের টল যা কিনে সক্ষম হয় এখন ওই ভিতরে আমাদের তখন ঋত্বিক কনফারেন্স বর্ষাকাল আমাদের ঋত্বিক কনফারেন্সে আমরা বসে আছি কিছুক্ষণ পরে এসে বললো আজ একটা খুনোখুনি হয়ে যাবে আপনার গান থেকে রক্ষা করেন। তারপরে আমাদের ঋত্বিক কনফারেন্স বন্ধ হয়ে গেল ঠাকুর লোক বলে পাঠা আমরা যা ওকে আবার কিছু কেমিক্যাল করে ছেলে করে গেছে সব তো লোক ছুটলো ছুটে ছেলে করে প্যাকেট নিয়ে আসলো আর সেই দাদাকে আর সেই মাতাকে এক বাড়িতে ঢুকলো বিকেলবেলা ঠাকুর আর বড় মা ওই বল গেছেন
এসে ওখানে চেয়ারে বসে আমরা সব লোক দিতে সে দাদা তিনি কী করলেন প্রণাম করার জন্য ঠাকুরকে প্রণাম করেন নতুন লোকে নিয়ে এসছে প্রণাম এসে তাকে প্রণাম করে বড় মাকে প্রণাম করছে তারা দেখছে কিছু ব্যাপার সে দাদা আবার বক্তৃতা দেয় ঠাকুর আমি কি করব আপনার এই নীতি এই বিধিবিধি আমি আমি বাধ্য হলাম সে পর্যন্ত দিতে কেন ও আমাকে গলায় মালা দিল আমি এই করবো আমি তো উপায় ছিল না আমার বাবা এই খুব লিখছে বাবা বলছে তোর লেকচার রাখ তোদের সেকশন করতে গেন্দা ধরে গেছে ওরে বাবা রে বড় বাচ্চাকে আমরা আসতে আর তোমরা লেকচার শোনাতে হবে না বড় মা খুব গেছে মানে দারুণ হয়েছে রাস্তাটা দেখি অনেক কথা মনে পড়ে যখন মনে রাখবে ঠাকুর ঢেউ রক্ষা করেছে বড় মা তখন একেবারে অথর এই জন্য ওই কথা থাকুন আমি সেবার মৃত্যু কনফারেন্সের পরে আমার যে আমাকে কুকুর এই পরীক্ষা দিয়েছিল পরীক্ষা দেওয়ার মনটা খারাপ মানে ঠাকুর চলে গেলেন ঠাকুর নেই ঠাকুরের ইয়ে করে দিচ্ছি করতে আমি চলো আমাদের বাসায় ইয়ে করে থাকবে মৃত্যু কনফারেন্সের আমার সঙ্গে দুর্গা প্রায় মাঝখান থাকতে থাকতে ওইখান থেকে তখন নতুন সবসময় কলেজ তৈরি হয় তখন সবসময় কলেজ থেকে ওকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় কলেজে কাজ করবে তা আমাকে ওখানে নিয়ে আসতে জিনিসটা ওকে রেখে দিতে হবে তা আমি ওকে নিয়ে চলে এলাম দেওবারে এসে ওকে রেখে দিয়ে আমি ঠাকুর দত্ত প্রণাম করলাম বড় মাকে প্রণাম করতে গেলাম বড় মা আমাকে বলতে কোনো ধরনের কারণ হয় না রাঙ্গা বৌদি মানে আমাদের এই বড়দার আমরা বৌদি রাঙ্গা মা ছিলেন আবার আরও কয়েকজন মায়েরা ছিল বড় মাকেই দেখেন বড়দা তখন চিতাবস্ত্রটার সঙ্গে বাইরে গেছে কেউ নেই আছে আমি প্রণাম করে মানে কাজ করে না বড় মা আমি আবার কাল সকালে চলে যাবো কী কয় রাঙ্গাবতী বুঝেছে ও কালকে চলে যাবে কোথায় যাবি আমি দুর্গাপুর যাবো আমি তো দুর্গাপুর থাকে ওই দুর্গাপুর যাবো তুই দুর্গাপুর যাবি দুর্গাপুর থাকি এই তুই আমারই নিয়ে চল আমি হাত করে দাঁড়া আছি রাঙ্গাবতী হাসছে এই শোনো তোমার সঙ্গে যাবেন মা বলছে আমি তো বুঝতে পারছি না আমি দাঁড়া আছি উনি ওই হাসতে পারেন আপনি যাবেন কী করে ওর বাসা তো ছোটো বাসা কোয়ার্টার ছোটো কোয়ার্টার আপনার বড় বাস থাকবে আমি ওই ছোটো কোয়ার্টারে যাবো আমি দুর্গাপুরেই যাবো আমি ওই দুর্গাপুরে হ্যাঁ বলে কি শোনো এই তো বলছে যে আমার নেবি না আমার নিজের সঙ্গে কাঁদতে আমি করছি সব বাচ্চার মতো আমি হা করে দাঁড়িয়ে আছি এই বলে কি রাঙ্গবত হাসছে আমি তো একদম মায়ের হাত হাঁটি করছি নড়তে পারে না চলতে পারে তখন বলছি শোনো তুমি এক কাজ করো বড়দা আসলে তাকে বলো যদি সম্ভব হয় নিয়ে গিয়ে একবার তখন বলবে শোনেন আপনার ছেলেরা তো কেউ এখানে নেই তা আপনাকে যেতে হলে তো অনেক বড় থাকতে হবে লোকজন যাবে ইয়ে যাবে গাড়িটা লাগবে ইয়ে লাগবে তা ওখন নেবে কী করে ও তো নিয়ে যেতে পারবে না সে আসলে তখন ব্যবস্থা করা যাবে তখন আগে ওই যে আমাকে বললেন যে আপনি আমার সঙ্গে আমি দুর্গাপুর এসে তখন দুর্গাপুর এত প্রতিষ্ঠিত না মন্দির দিতে হয়নি তখন তার সবাইকে বললো ঠিক আছে আমরা দুটো বাংলো ঠিক করলাম বড় কথা থাকার সব এটা ওটা সমস্ত রেডি করলাম থাকা একদিন যদি আসে তারপরে তার কোনো করে উৎসব আরম্ভ হচ্ছিল কী উৎসব বড়টাকে বললাম সম্ভব যদি সম্ভবটা হয় কোনো সে আর দেখা যাবে অসুবিধা যেতে চায় দেখা যায় বন্ধ বলেন যাওয়াটা সম্ভব নয় নড়তে পারে না চলতে পারে ঠিক করে যাবে আর আশা হলো না কিন্তু আশা একটা ইচ্ছা ছিল তার দেখেন হয়নি বটে বড় মা চলে গেলেন
তার কিছুদিন পরে বড়দার ছোটো মেয়ের বিয়ে দুটো পরিবার। হ্যাঁ, আপনি বড়দা বলে ফেলেন, না বলতে বলে তোমাকে বড় মা বলেছিল না দুর্গা গাছতে না হলো কিছু তো অংশ আসলে। যাই হোক, বড় মা সম্বন্ধে ওই শুনে গরিব অনেক কথা হঠাৎ যেত, তাই যদি যদি মনে আসবে কত কথা হয়তো মনে করে বিয়ে করে। যাই হোক, আপনি বলছেন আর বড় মা ওই তার মাতৃত্ব, তার স্নেহ কিছু বোঝাচ্ছে না। পাপকে পাওয়া মাতৃত্ব পাওয়াকে পাওয়া। বড় মা একটা ঘর ছিল, রান্না করতে কোন জায়গায় কোথায় গিয়ে সব কৌটো কৌটো লেখা আছে, কৌটো গায়ে লেখা আছে। কত কত দিত তো বড় বউকে দিয়েছে, বড় বউকে দিয়েছে সেই কৌটো লিখে কাগজে লিখে একটা কমিউনিটি ইয়ে ডিসিশন ওই তার করা তার লিখেছিল লিখেছে সব সব থেকে। একদিন দাদা আসাম থেকে এসেছে, তাকে একটা অসুখ আছে, তাকে ওই যে কি একটা উলক্তি কম্বল না কি বলে, উলক্তি কম্বলে জল খাবি, উলক্তি কম্বলে কি খাবে, আমার সব সব দেখতে কোথায় খেয়েছিল পাওয়া যায়, কোথায় জানি না। দেখো বড় বড়কে কল জানি, বড় কেউ কবে দিছে বড় মা ঠাকুর দাদা এই একটা আছে কম দিকে দিয়ে এই ছোট ছোট মানে তার ওই ঘটনা তো কি টিপটা সাজানো কেউ কোনো জিনিস দিতে একবার ঋত্বিকদের ঠাকুর বললেন সব দেখে জ্যোতিতে আমাকে কয়েকজন মোহর ওটা মোহর দিতে পারে। মোহর মানে ওই জিনিস শোনা না, বই দিয়ে থাকতে যায় সেই 16টা 12টা কিনা দিয়ে আজকে দিতে হবে। তখনকার দিনই আপনি দেরি করবেন না, জান তোমার হাত দিয়ে দেবেন আর আজকে দুটো। তখন আসলে একটা দিন কেমন করতে তখন একদিন সময় দাম নেই কত ছিল এত ছিল না, তবুও যখন মোটামুটি খুব দামি ছিল। তারপরে মনি দেখাতে গেছে ও ননি সরদাকে আমি বলি সরদা একটু হেল্প করো, সরদা করে হবে হেল্প করো আর কাকে একটু হেল্প করতে বড় মা শুনছে মনিকে ডাকতে হ্যাঁ বাবা দাঁড়াও বড় মার কাছে ঠাকুর জানতে রাখতে এই কথা আপনি শুনতে পারেন তাহলে বড় ঠাকুর খাওয়া দাওয়া হবে না, ঠিক আছে? বড় মাসের টাকা দিয়ে এবার সেইগুলো দিয়ে সম্ভবত আমার মনে হয় প্রত্যেক কর্মী বড় বড় কর্মীরা আছে, কেষ্টদা, সুশীলদা, শরৎদা, বরদা আর এরকম 16 জন না কতজন সন্তান বলে পরিবেশনা করে সবাই আমরা তো নিশ্চিত আমরা মানুষ করলে ওই তো রাজার ছেলের মতো চলবে, সৎ সঙ্গীরা ইয়ে না মানে এরকম ন্যাংটা সন্ন্যাসীর মতো চলবে না, খাসা বাড়ি থাকবে, সোনা হাত থাকবে, সোনা জামা থাকবে, রাষ্ট্র এমন ঠাকুর দেখে সর্বত্যাগী তারা জ্যোতি তাদের দিলেন পত্রিকা থাকবেন থাকবেন এবার পরবর্তী থাকবে প্রচার করতো। আমার স্ত্রী শৈলেন্দা ছিল, শৈলেন্দা তার জামা এখানে সেলাই করা, এই শৈলেন্দা দিঘা ওটার জামা সেলাই করে না, আমি চাই না, আমি চাই না তোমরা ওইভাবে চলো, তোমরা রাজ করতে যাবা গিয়ে দিয়ে পান্দাঙ্গে পারবা, এই তো চাই। তাহলে কি কী কী ধর্ম প্রচার করে, ধর্ম প্রচার করতে যদি মনে করে যে না দারিদ্র ইয়ে, হ্যাঁ ধর্ম তাদেরই কাছে, তারা সব দিক থেকে তারা থাকে, তাই সে সারা জীবন তিনি এই পাঞ্জাবি গায়ে ধুয়ে দিয়ে পাঞ্জাবি করতেন।
মুশকিল ঠাকুরকে তাকে যে ধর্ম করার তো সোজা জিনিস না, বাইরে তো তুমি থাকবে, অত তোমার ভিতরে থাকবে যে আমরা ধর্ম করি মানে এটা দায়িত্ব দুটোই পছন্দ না, এটা নীতিকে দায়িত্ব করেন তার সামনে সবসময় ঠাকুর তাই না, মানে ঠাকুরের হচ্ছে সিম্পল অত গর্জিয়াস, সিম্পল গর্জিয়াস, খুব সিম্পল, এটা দুটি করতে খালি গায়ে আর কেউ থাকবে। দেখো তো বিষয়টা দেখেন, টিপটপ সোজা আরও তো বিছানা ওই কী করে সেই কাপড় টাপড় করা ছটা দেওয়া দেখে হাতে সিম্পল গর্জিয়াস, দেখলে মানে আপনি কী করতে এই ছেলেটা বলি ঠাকুরকে অনেক কথা মনে পড়ে, মানে জানি না সেই আর বড়মালা সবসময় তার সঙ্গে ঠাকুর একদিন দুপুর খেয়েছে খুঁজে দেন দেখতে পাশের ঘরে বড় বউ কী করবে চাল খেয়ে বড় বউ তুমি দুপুর খেয়ে একটু করে শোকো না, না তুমি তো কী করছো চাল করছো, তুমি এখন চাল পাচ্ছ না, চালু তো কালকে দেখলাম তুমি ভাত খাওয়ার সময় একটা কাপড় তোমার ইয়ে তাই ভালো চালটা আছে বেছে রাখ, কালকে তোমার খাওয়ার সময় তোমার কালকে কাপড় সব ঢুকাচ্ছে না, দেখুন ঠাকুর খাচ্ছে দুটো টেবিল আর কাপড়, তাই আগে পরের দিনে যা ভাবতে হবে ভালো কত দৃষ্টি মানে মানে আমরা মাতৃসংগ্রহ করি বড় মার একটু ইয়েতে যদি কিছু কিছু যদি তার জীবনে প্রতিফলিত করতে পারতাম মায়েদের, মানে ওই সমালোচনা করছি না, এক জায়গায় মাতৃসম্মান হচ্ছে আমাকে ডাকি না, এক দাদা এসে বললে আচ্ছা এখানে তো মাতৃসম্মান হচ্ছে তো মায়ের তো দেখছি না কেউ, সবার গুমটা খোলা, কারো মাথায় গুমটা নেই, কারণ হ্যাঁ মায়ের না মা আছে, যাদের বিয়ে হয়নি এটা আলাদা, কিন্তু বিয়েটা হয়ে গেছে তাদের তো না কাকু আমাদের তো আমরা এই জায়গারই মেয়ে, এই জায়গায় বিয়ে হয়েছে, তা বিয়ে হলো কেন, বিয়ে হলে তো পরিচয়টা কি, তারপরে অনেক মায়েরা আসে, আমি সমস্যা করছি না, অন্তত এই আমার এই জায়গাটা এত ভালো লাগে, সাগরে এই জায়গাটা আমার এইটা খুব ভালো লাগে, এটা অলমোস্ট সকলে দেখি মাথায় ঘুমটা, এই ধান গাছ লাগাচ্ছে এই লাগাচ্ছে মাথায় ঘুমটা, বড় বড় বক্সা বসছে তার মাথায় ঘুমটা, আমাদের এত ভালো লাগে না এই জায়গা, যেটা আমাদের ওই অঞ্চল দেখতে পাই না, তারা তো এখন বিয়ে হয়তো বোঝা যায় না বিয়ে হয়েছে কিনা, আমি বলি না আমার বাড়িতে আমার এক দাদু বউ সে দেখি কী বলবো সালোয়ার কামিজ করে, আমি যদি বললাম তুমি যে এইসব করে আমার সঙ্গে গরো গরো, আমি তো আচ্ছা দুর্গা বলে বলে আর তুমি যে এরকম দাদু আমার তো শাড়ি পরে অভ্যাস নেই, খুব অসুবিধা আছে, ঠিক আছে করো একটু, আমি আর কি বলবো, আমার তো বলার ইয়ে নেই, কেন আমি তো রান্না করবো না, করবো তো সে তার খুব অসুবিধা হয় সবসময়, ঠিক আছে বাইরে যখন টাও সেটা একটু শাড়ি টাড়ি বললে অভ্যাস তো নেই, কোনো ফাংশন টাংশন যাই যায় সে বেল্ট করে বেঁধে নিতে যেতে, কী আর করবো বলা যায়, যুগের পরিবর্তন, আমারও বলার কিছু নেই, যাই হোক ঠাকুরকে নিয়ে, কারণ আমার যুগে তো ধরো কত পরিবর্তন হয়েছে, তাকে বলছিলাম আগে আমরা সবসময় যেতাম সন্ধ্যে পরে খেয়ে দিয়ে যেতাম, কীর্তন হতো তখন বা দুটো পর্যন্ত কীর্তন করে আবার আস্তে আস্তে পরে কোনটা ভোর সে একটা দিন ছিল, পরবর্তীকালে পরিবর্তন হতে সৎসঙ্গে টাইমিং হলো, টাইম হতে এখন
এই টাইমে শেষ করতে হবে, একবার সব কাটা সব ইয়ে। আর এখন তো সব নানা রকমের কী বলে অনলাইনে হচ্ছে। আমি একাই ওকে আমি দেখে গেলাম সব কিছু। এটা তো আর প্রকৃতি তাকে করেছে, কারণ উপায় নেই, এখন তার কেউ বুঝতে পারে না। এরপরে কত রকমের কত নতুনত্ব হবে, কত রকমের ইয়ে পরিবর্তনশীল জগৎ পরিবর্তন হবে, মানায়ও নিতে হবে সেগুলো। আমি তো তখন হবে না, এখনকার দিনে আগেকার দিনে সব ছবিরা এটা তাদের কী চলা কী তাদের উন্নত, কত রকমের ভক্তি, তাই দেখলে ভক্তি আসতো। কিন্তু এখন তো তারা তো গাড়ি ঘোড়া ছাড়া চলে না, কত রকমের পরবটা আছে। তবে সাধারণ ভগবানটা হচ্ছে বড় জিনিস, যে জাতি করি না কেন ডজন স্টুডিটি অন্তত 3টে, তারপরে স্বস্তি আছে, এগুলো পালন করতে হবে, বললে তাকে বোঝা যাবে। কারণ আরও আমি যদি ভালো করে নাম ধ্যান সাধন বলুন যজন যেটা করতে পারি, তাহলে দেখবে তার অনেকটা আমাদের যেমন দীক্ষা নিয়েছি, সে যুগে তো কম্পালসারি দীক্ষা নিতে হলে নিরামিষ খেতে হবে, নিরামিষ না খেলে দীক্ষা পেতে হবে, তাকে দিত না। তা আমরা সেই যুগের লোক, তা আমরা এখন মিলেতে পারবো না, এখন তো মিলন লাগবে। সেই তখনকার দিনে ছিল না কিছু, এই দেওঘরের সৎসঙ্গে কিছু ছিল না, কিন্তু এখন অনেক কিছু প্রাচীন। তখন আর এটা লোককে দেখে বোঝাতে এটা এমনি ঠাকুরের তো আছে, আস্তে আস্তে তুলে দেবে, প্রকৃতি কিছু বলার নেই। তবে কারণ যেমন আমি ঠাকুরকে 25 বছর যাবত আমি ঠাকুর সঙ্গ করেছি। 44 সালে আমার দীক্ষা, ঠাকুর সৃষ্টি জানিয়ে চলে গেলে, ওটা 25 বছর, অল্প ইনস্টলের ক্ষণ। সেই সময়কার যারা বক্ত ছিল তাদেরকে সঙ্গ করতাম, সেই সময় ঋত্বিকদের। আমি যখন দুর্গাপুরি আসলাম তখন আমি একমাত্র ঋত্বিক ছিলাম, আর যত ঋত্বিকা যেত সব আমার বাসায় উত্তর, তাদের সঙ্গ করছি, তাদের কাছে শিখেছি, অনেক কিছু জেনেছি, তার কত বড় ভক্ত। এই যে একজন বলছে, এটা হয়তো মনে পড়লো, অনেকের কাছে পুরনো ঋত্বিক আমার বাড়ি আসতেন না, কত নাম ধ্যান সাধন ওদের কাছ থেকে শিখেছে, দেখেছি তো সব কাম করে চাকরি থেকে করতে। একবার ঠাকুরের ডাক্তার ছিল পেয়ারি নন্দী, একবার আমার বাসা উঠছে, ঠাকুরের ডাক্তার নাম শুনছে পেয়ারি নন্দী। তখন আমরা ইনস্টিটিউটি করে আমার একটা কৌটো, আমার বউর একটা কৌটো, ওই ঠাকুরের যে আসন আছে ওই আসনের উপর রাখা থাকে। উনি সকাল বেঠে ওখানে পুজো করে দেখছে দুটো কৌটো, ডাকছে ওমা এরা বলে এখানে এই কৌটো দুটো ঠাকুর আসনে পড়ে, বলে কিসে, বলে আমি ইনস্টিটিউটের কৌটো কোথায় রাখবো, ওই আসনে পারে। বলেন কি নামান 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 নামান, উড়ে বাপারে বাবা, উড়ে বাপারে বাবা, আমার নৌকা হয়ে গেছে। আমি গিয়ে দেখে কী নামান নামান। জানেন, একবার ঠাকুরের আসনের পরে একজন বোঝা করে টাকা রাখিছিল, ঠাকুর বলছি ফেরে আমার কেউ আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট সর সর সর। আর এরা হচ্ছে সত্যিকারের ভক্ত, আর আমরা শুনে ইয়ে তার ওই ফিলিংসটা রয়ে গেছে যে ঠাকুর এই বর্তমানে এখানে বসে আছেন। হ্যাঁ, দেখলাম ঠাকুর যে বর্তমান এই আসনে আছেন সেই বোধটা, আর আমাদের তাই নেই। জানি ঠাকুর আসনের সামনে থেকে আমি বলতে কথা বলছি, দেখলাম এদের সঙ্গ করার সুযোগ পেয়েছি, কিছু কিছু শিখেছি, জেনেছি, এদের চলা কত রকমের। একদিন ঠাকুর তো একবার টিপটাপ সিমসাম থাকতেন, আর নিখুঁত বয়স চলাকার ঠাকুরের ওই বিছানা দেখেছেন তো, একটা মানুষ কত বড় বিছানা, আর সবটা সিমসাম থাকে, ঠাকুর চলে চলে স্ত্রী দিয়ে সোজা করে সমান করে নতুন একটা মশারি টানা করে চা দেওয়া।
তারপর অনেকগুলো খোট আছে, যে লাগাচ্ছে একটা ছোট হচ্ছে, তারপর হচ্ছে ছোট হচ্ছে, এই ভয় নেই, এই ওটা ওইটা লাগা, এটা লাগা। কিছুটা পরে কী করছে, একটা দৌড়িয়ে লাগায়, ও গিট মেরেছে, তুমি সমান করবা, জীবনটা গিট মেরেই চলবে। হ্যাঁ, গিট মেরবা, এমনি সমান করো, কারণ ওরা মাপ নিয়ে করছে। দেখো 7 বার মশাইটা কোলায়, 7 বারে লাগা, ও তাড়াতাড়ি করবার দরকার, দৌড়িয়ে নিয়ে সমান করে দিতে গেছে। ওই গিট মেরে চলো না, জীবনটা গিট মেরেই হবে। দেখলাম ঠাকুরের এই বাণী, ছোট্ট ছোট্ট নিচির চরণ, দূরদৃষ্টি অনুপাতি, ইষ্টানুক একক প্রাণতাই গড়েই কালে মহান জাতি। দেখে যে কত রকমের বাপরে বাপ, ছোটো ছোটো হিসেব বলছে। ঠাকুরের এখানে কত পেপার রাখা হতো, আনন্দবাজার না চাকরি খাদ্য করেও শোনাতো, পেপার দিয়ে গেছে, ওরা একটা করলে বা থাকতো। সর্দার এক সেট সেট হবে, এখন বুদ্ধদেব বস্তা দিয়ে, ওর নাম বুদ্ধ ছিল, ছোটো অল্প, সেই গট গট করতে ওই ঠাকুর ঘর ঢুকছে, ঢুকে ওই আনন্দবাজার কাগজটা চাটকায় নিয়ে ওই কী দেখবার করে দেখে ওখানে ঢুকেছে। এই এদিকে আর ওটা কী করে রাখি, স্যারা বেড়া করে রাখিস না, যেমন সমান থেকে সমান করে দেবে, বলো না ও কোন কাজ সবার কোনটা শুরু হয়ে রাখ, খুব চলো এই কোষাটা এবার বুঝান থাকতো, কোষাটা ভাস করে হেরে গেল, বলো না ঠিক করে হতো, একটুভাবে এই হাঁটুটা মেপে দিকে হাঁটুটা, বাপরে বাপ, এই যে নিখুঁত চলো খুঁটিনাটি একদম। আর তাই দেখে দেখে মানুষ করতে অনেক কথা মনে করে। এই খোঁজ নিয়ে তো আজ আমার বরাদ্দ কি খাওয়া দুপুরে খা ওজন বেরোতে দেবো, তুই বরাদ্দ করি, তাকে বড় বউ আজ কি বরাদ্দ করেছে বাসাটা করে, আরে আজ কি হবে, এই হচ্ছে বড় মাকে বলছে না হবে না, কাল ওনার পেটটা খারাপ হয়েছে, আজকে এই হবে, হবে না, হ্যাঁ বড় বউ বলেছে হবে না, হবে না। নজর থাকতো ঠাকুরের স্বামী স্ত্রী অভিন্ন, কার সঙ্গে দাঁড়িয়ে ঠাকুর বলে ফেলবে, আমি যদি নারীর রূপ নিয়ে যে জগতে আসতাম, তাহলে সে যা রূপ হতো সেটা বলবো, ঠাকুরের নিজের মুখে কথা, এই জগতে যদি আমি নারীর রূপে আসতাম, তাহলে সেই যে রূপটা হতো সেটা হচ্ছে বড় রূপ, ঠাকুরের নিজের মুখের কথা, এখন একবার কি কথা। জয় গুরু। আবার পরে হবে।